শুরু করছি প্রাচীন মূর্তি এর দ্বিতীয় পর্ব। পরদিন সকালে মালপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল তিন গোয়েন্দা। ট্যাক্সি নিয়ে চলে এলো বিমানবন্দরে। অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এর ভেতর দিয়ে ঢুকে বেরিয়ে এলো একটা খোলা অঞ্চলে। ওখানে রাখা হয় ব্যক্তিগত বিমান, অবশ্যই ভাড়া দিতে হয়। মিস্টার সাইমনের বিমানটা দেখতে পেল ওরা রানওয়ের শেষ মাথায়। হঠাৎ চলতে শুরু করলো ওটা, কিন্তু ছেলেদের দিকে এগিয়ে এলো না, বরং রানওয়ে ধরে উল্টো দিকে রওনা হয়েছে। গতি বাড়ছে দ্রুত। দেখতে দেখতে মাটি ছেড়ে শূন্যে উড়াল দিল। খাইছে বলে উঠল মুসা। আমাদের রেখে চলে যাচ্ছে? রবিনও কিছু বুঝতে পারছে না। আমার তা মনে হয় না। উত্তেজিত শোনালো কিশোরের কণ্ঠ। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। হাইজ্যাক করা হয়েছে প্লেনটা। হাইজ্যাক? প্লেনটার দিকে তাকিয়ে রয়েছে মুসা। কি বলছো তুমি? রবিনও তাকিয়ে রয়েছে। ধীরে ধীরে ছোট হয়ে আসছে প্লেনটা। ঠিকই বলেছি। বিমানের দিকে আর নজর নেই কিশোরের। ছুটতে শুরু করলো অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এর দিকে। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে কথা বলতে হবে এক্ষুনি। টাওয়ারের রিপোর্ট শুনে থ হয়ে গেল। ল্যারি নাকি কন্ট্রোলের কাছে ক্লিয়ারেন্স চেয়েছে, তাড়াতাড়ি দেওয়ার অনুরোধ জানিয়েছে। কেন, কিছু হয়েছে নাকি জানতে চাইল ডিসপ্যাচার। সন্দেহের কথা জানালো কিশোর। প্লেনটাকে ফেরানোর চেষ্টা করবে বলল ডিসপ্যাচার। অস্থির হয়ে পায়চারি করতে লাগলো কিশোর। রবিন আর মুসা চুপ করে রয়েছে, তবে ওরাও ভীষণ উত্তেজিত। অবশেষে জানানো হলো ওদেরকে কোনো সাড়াই দিচ্ছে না বিমানটা থেকে। হাইজ্যাকারই মনে হচ্ছে, এতক্ষণে বিশ্বাস করলো ডিসপ্যাচার। ফেডারেল এভিয়েশন অথরিটিকে রিপোর্ট করেছে। তাকে বলল কিশোর পুলিশের সঙ্গে যোগাযোগ করতে চায়। তিন গোয়েন্দার একটা কার্ড আর চিফ ইয়ান ফ্লেচারের দেয়ার সার্টিফিকেটটা দেখিয়ে গোয়েন্দা পরিচয় দিল নিজেদের। ফিল্ডে গিয়ে তদন্ত করার অনুমতি চাইল, দিয়ে দিল ডিসপ্যাচার। তদন্তে নতুন কিছুই বেরোলো না। কয়েকজন মেকানিক ল্যারিকে বিমানে উঠতে দেখেছে, তার সাথে আর কাউকে চড়তে দেখেনি। তবে ফিল্ডে আরেকজন লোকের সঙ্গে তাকে কথা বলতে দেখেছে। লোকটা দেখতে কেমন জিজ্ঞেস করলো কিশোর। চেহারা ভালো মতো দেখিনি, জবাব দিল একজন মেকানিক। আসলে দেখার প্রয়োজনই মনে করিনি, তাছাড়া অনেক দূরে ছিল। যেটুকু দেখেছি তা হলো বেঁটে কালো চুল। প্লেন নিয়ে পালাবে জানলে কি আর অবহেলা করতাম। একটা জেট এয়ারলাইনের দিকে রওনা হয়ে গেল সে। ওটার ইঞ্জিনের কাজ করছিল। আর কিছুই করার নেই এখানে। রবিন বলল, ওই লোকটাই আমাদের রহস্যের সঙ্গে জড়িত। সেদিন রেডফোর্ড এস্টেটে তাড়া করেছিলাম যাকে, মনে হচ্ছে সেই। জোর করে ল্যারিকে দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে প্লেন নিয়ে ভেগেছে। হতে পারে, কিশোর বলল। টাওয়ারে চলো যাই, দেখি কি হলো। উদ্বিগ্ন হয়ে আছে ডিসপ্যাচার। ছেলেদের দেখে বলল, কোনো খবর নেই প্লেনটার। বড় বড় সমস্ত এয়ারপোর্টকে জানিয়ে দেওয়া হয়েছে, ওরাও যোগাযোগ করতে পারছে না। অনেক কাজ ডিসপ্যাচারের, সাংঘাতিক ব্যস্ত। তার সঙ্গে আলোচনা করার কোনো অবকাশ নেই। ওয়েটিং রুমে এসে বসলো তিন গোয়েন্দা। কারণটা কি কিছু বুঝতে পারছো? রবিনের প্রশ্ন। হাইজ্যাকিং এবং কিডন্যাপিং। ল্যারির কোনো ক্ষতি না করলেই হয়। পাইলটটাকে খুব পছন্দ করে মুসা। তাকে হাতে ধরে অনেক কিছু শিখিয়েছে বিমান চালনার। খাঁটি ভদ্রলোক, কিন্তু ধরে নিয়ে গেল কেন? আর প্লেনটাই বা হাইজ্যাক করলো কেন? এর জবাব জানলে, কিশোর বলল, হয়তো ল্যারি আর প্লেনটার খোঁজ বের করে ফেলতে পারতাম। তো এখন কি করবো? মেক্সিকো যাওয়া বন্ধ? জোরে মাথা নাড়ল কিশোর। মোটেই না। মিস্টার সাইমনকে ফোন করার জন্য উঠে গেল সে, কিন্তু বাড়িতে নেই ডিটেকটিভ। ধরল তার ভিয়েতনামি কাজের লোক নিসান জাং কিম। খবর শুনে সেও চিন্তিত হলো। বলল, কয়েক জায়গায় ফোন করে মিস্টার সাইমনকে ধরার চেষ্টা করবে, খবরটা জানাবে। তাকে বলবে তিনি যেন এয়ারপোর্টে কিশোরদের সঙ্গে যোগাযোগ করেন। আবার এসে আগের জায়গায় বসে পড়ল। দীর্ঘ হয়ে উঠল অপেক্ষার মুহূর্তগুলো। কথাবার্তা তেমন জমছে না এই উত্তেজনার সময়। খবরের কাগজ পড়ার চেষ্টা করলো, কিছুই মাথায় ঢুকলো না। শব্দগুলোকে মনে হলো অর্থহীন। শেষে বিরক্ত হয়ে কাগজটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো কিশোর। বলল, ফাউলারকে ফোন করবে, দেখতে চায় তিনি কিছু বলতে পারেন কিনা। কি আর বলবেন তিনি? খবর শুনে চুপ করে রইলেন দীর্ঘ একটা মুহূর্ত। কিশোর বলল, কি মনে হয় আপনার? রেডফোর্ড এস্টেটে যে লোকটা এসেছিল সেই কাজ করেছে? করতে পারে, কি বলবো বলো, ওর সম্পর্কে তো কিছুই জানি না আমরা। তা ঠিক, আপনারাও তো দেখেননি। পুলিশ আঙুলের ছাপ পেল, জুতোর ছাপ নিল, তাও তো কিছু করতে পারছে না। ঠিক আছে, রাখলাম। ওয়েটিং রুমে ফিরে এলো কিশোর। উজ্জ্বল হয়ে উঠেছে মুখ। মিস্টার সাইমন চলে এসেছেন।
চোখে মুখে উৎকণ্ঠা ল্যারির জন্যে। প্লেনটাকে খুঁজে বের করা সহজ হবে না ধারণা করলেন তিনি। বড় কোনো এয়ারপোর্টে নামতে সাহস করবে না হাইজ্যাকার, বললেন তিনি। পুলিশের ভয় কোনো খামারের মাঠে কিংবা ব্যবহৃত এয়ারফিল্ডে নামার চেষ্টা করবে। আমার কি মনে হয় জানো, আরো কেউ অ্যাজটেক যোদ্ধাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। প্লেনটা হাইজ্যাক করেছে তোমাদেরকে ভয় দেখানোর জন্য, যাতে তোমরা আর মেক্সিকোতে না যাও। একই কথা রবিনও ভাবছে। রেগে গেল সে। তাই যদি হয় তাহলে তো আরো বেশি করে যাব আমরা। একটা হাইজ্যাকারের ভয় পিছিয়ে থাকবো? ঠিক। মুঠো তুলে ঝাঁকালো মুসা। একটা প্লেন নিয়েছে, সব তো আর নিতে পারেনি। টিকিট কেটে চলে যাব। হাসলেন সাইমন। আমিও সে কথাই বলতে চাচ্ছিলাম। প্লেন নিয়ে গিয়ে বেশি দিন আটকে রাখতে পারবে না, খুঁজে বের করে ফেলবই। তার জন্য তোমাদের পিছিয়ে আসার কোনো কারণ নেই, তোমরা চলে যাও। টিকিটের খোঁজ নিতে রিজার্ভেশন কাউন্টারে চলে এলো কিশোর। রবিন আর মুসা এলো খানিক পরে। ততক্ষণে জানা হয়ে গেছে কিশোরের মাঝরাতে একটা প্লেন ছাড়বে, মেক্সিকো সিটিতে যাবে। সেটার টিকিট পাওয়া যাবে, তাতেই রাজি তিন গোয়েন্দা। মোট কথা যখনই হোক যেতে পারলেই খুশি। মিস্টার সাইমনকে জানানো হলো। টাকা বের করে দিলেন তিনি। 3টে টিকিট কেটে দাও। প্লেন ছাড়তে অনেক দেরি, ততক্ষণ বসে থাকতে হবে। তাছাড়া আর কিছু করারও নেই। বই পড়ে সময় কাটানোর সিদ্ধান্ত নিল ওরা। এয়ারপোর্টের বুক কাউন্টার থেকে 3টে পেপার ব্যাগ বই কিনলো তিনজনে। রবিন কিনলো একটা মিউজিকের ওপর লেখা বই, মুসা কিনলো দেশি বিদেশি খাবারের বই, আর কিশোর কিনলো মেক্সিকান ইতিহাসের ওপর লেখা বই। অ্যাজটেক যোদ্ধাদের ব্যাপারে অনেক কিছু লেখা আছে ওতে। এক সময় মুখ তুলে মুসা বলল, প্লেন হাইজ্যাকের খবরটা বাড়িতে জানাবো ফোন করে? না না, দরকার নেই। তাড়াতাড়ি হাত নাড়ল কিশোর। শুনলেই যাবে ঘাবড়ে, আমাদের যাওয়া বন্ধ করে দিতে পারে। আমরা চলে যাওয়ার পর শুনলে শুনুকে, তখন আর ফেরাতে পারবে না। চাচি এখন শুনলে একদম যাওয়া বন্ধ। অনেকক্ষণ হলো মিস্টার সাইমন চলে গেছেন। ফোন করলেন তিনি। কিশোর গিয়ে ধরলো, একটা জরুরি খবর জানালেন। একজন সত্যিকারের অ্যাজটেক যোদ্ধার বংশধরকে খুঁজে বের করেছি। না না, চমকে ওঠো না। আমরা যাকে খুঁজছি এ লোক সেই লোক নয়। অ্যাজটেক তো আর একজন নয় মেক্সিকোতে। কিছু তথ্য জানতে পারলাম ওর কাছ থেকে, তোমাদের কাজে লাগবে। ও হ্যাঁ, আগে আরেকটা কথা বলে নি, লোকটা বিমানের মেকানিক। বাহুতে উল্কি দিয়ে অ্যাজটেক যোদ্ধার ছবি আঁকা। অনেক প্রশ্ন করেছি লোকটাকে। বাড়ি মেক্সিকোতে। পেন্টো আলভারো নামে কাউকে চেনে না, তবে টিকা আলভারো নামটা পরিচিত। টেক্সকোর কাছে একটা চমৎকার হাসিন্ডার নাম টিকা আলভারো। ওখানে নাকি কয়েক বছর কাজ করেছে সে। ইচ্ছে করলে ওখানে গিয়ে খোঁজ খবর করতে পারো। সত্যিকারের অ্যাজটেক যোদ্ধার ব্যাপারে প্রশ্ন করতে করতে আরেকটা নাম জানলাম, সিনোর ডা স্টেফানো। লোকটাকে দেখেনি সে, নাম শুনেছে। কোথায় থাকে জিজ্ঞেস করলো কিশোর। বলতে পারলো না। পুরনো প্রত্নতাত্ত্বিক স্পটগুলোতে নাকি ঘুরে বেড়ান, প্রচুর খোঁড়াখুঁড়ি করেন। প্রত্নতাত্ত্বিক? হ্যাঁ। আরো কয়েকটা কথার পর লাইন কেটে দিলেন ডিটেকটিভ। ফিরে এসে তথ্যগুলো বন্ধুদের জানালো কিশোর। সিনোর ডা স্টেফানো না, আর্কিওলজিস্ট। দীর্ঘশ্বাস ফেলল মুসা। তার মানে তাকে খুঁজে তুমি বের করবেই। আর তার অর্থ হলো আমার নিস্তার নেই। পুরনো ওই পিরামিডের মাথায় আমাকে চড়িয়েই ছাড়বে। প্লেন ছাড়ার সময় হলো অবশেষে। ছাড়ার পরপরই চমৎকার খাবার দেয়া হলো। অনেক রাত। খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল ওরা। ঘুম ভাঙল পরদিন সকালে, রোববার। স্টুয়ার্টস ঘোষণা করল 20 মিনিটের মধ্যেই মেক্সিকো সিটিতে ল্যান্ড করবে বিমান। দ্রুত বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এলো তিন গোয়েন্দা। জানালা দিয়ে তাকিয়ে দেখল বিমানবন্দরের ওপরে চক্কর মারছে বিশাল বিমানটা। ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছে। নামলো বিমান। মুসা প্রস্তাব রাখলো, চলো ট্যাক্সি নিয়ে শহরে আগে ঘুরে দেখি। এখনই হোটেলে যাওয়ার কোনো দরকার নেই। কাজ চালানোর মতো কিছু শব্দ শিখে এসেছে তিনজনেই। ভাঙা ভাঙা স্প্যানিশে কথা বলল একজন ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে। হাসলো লোকটা ওদের উচ্চারণ শুনে। দেখেই বুঝে গেছে ট্যুরিস্ট। মেক্সিকোতে স্বাগত জানালো। বলল কোনো অসুবিধে হবে না, দর্শনীয় জায়গাগুলো ঘুরে ঘুরে দেখিয়ে তারপর নিয়ে যাবে হোটেলে। গাড়িতে চড়ল তিন গোয়েন্দা। এয়ারপোর্ট এলাকা থেকে বেরিয়ে একটা চওড়া রাস্তায় উঠল ড্রাইভার। দুপাশে পুরনো স্প্যানিশ ধাঁচের ঘরবাড়ি, খোলা বাজার, মাঝে মাঝে মাথা তুলে রেখেছে বিরাট উঁচু উঁচু অ্যাপার্টমেন্ট হাউস। খুব বেশি পুরনো লাগছে না। মুসার কণ্ঠে হতাশার সুর, যেন আশা করেছিল এক লাফে 1000 কিংবা 1500 বছর আগের পৃথিবীতে চলে যেতে পারবে। তাই নাকি? হাসলো ড্রাইভার। পুরনো এলাকায় যেতে চাও? নিয়ে যাব। কিছুক্ষণ এপথ ওপথ ঘুরে অসংখ্য মোড় নিয়ে মস্ত একটা চত্বরে এসে পৌঁছল ওরা।
ড্রাইভার বেশ গর্বের সঙ্গে জানালো, উত্তর দিকে ওই যে গির্জাটা দেখছো অনেক পুরনো। 1667 সালে মহান অ্যাজটেক মন্দিরের ধ্বংসস্তূপের ওপর তৈরি হয়েছিল। বিশাল বাড়িটাকে আগ্রহ নিয়ে দেখতে লাগলো তিন গোয়েন্দা। চত্বরের আরেক ধারে লম্বা আরেকটা বাড়ি দেখালো ড্রাইভার। ওটা ন্যাশনাল প্যালেস। তার উল্টো দিকে চত্বরের অন্য এক ধারে রয়েছে প্যালাসিও মিউনিসিপাল এবং একটা তোরণ। তোরণের নিচে এক সারি ছোট ছোট দোকান। হ্যাঁ, খুশি হয়ে বলল মুসা। এই জায়গাটা বেশ পুরনো। হঠাৎ আরেকটা ট্যাক্সি ওদের গাড়ির পাশ কাটালো। জানালা দিয়ে বেরিয়ে এলো একটা হাত। সাদা একটা রুমাল নেড়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইল যেন তিন গোয়েন্দার। সংকেত! প্রায় চিৎকার করে উঠল কিশোর। জলদি ওই গাড়িটার পাশে নিয়ে যান। ড্রাইভারকে নির্দেশ দিল কিশোর। প্যাডেলে চেপে বসলো ড্রাইভারের পা। লাফ দিয়ে আগে বাড়ল গাড়ি। সাঁ করে চলে এলো অন্য গাড়িটার পাশে। ভেতরে কে আছে দেখার চেষ্টা করলো তিন গোয়েন্দা। পলকের জন্য লোকটাকে চোখে পড়ল কিশোরের। অবাক হয়ে গেছে। ল্যারি কঙ্কলিন? বন্ধুদেরকে বলল সে। অন্য লোকটা মনে হয় মেক্সিকান। এই দুজন বসেছে পেছনের সিটে। সামনের সিটে রয়েছে আরো দুজন। একজন ড্রাইভ করছে। হঠাৎ সামনের গাড়িটা সরে এসে কিশোরদের গাড়ির পথ রুদ্ধ করে দিল। ঘ্যাঁচ করে ব্রেক কষতে বাধ্য হলো ড্রাইভার। সামনের গাড়িটাও থেমে গেল। এক ছটকায় খুলে গেল সামনের প্যাসেঞ্জার সিটের দরজা। নেমে এলো ড্রাইভারের পাশে বসা লোকটা। কিশোরদের গাড়ির কাছে এসে ওদের ড্রাইভারের নাকের সামনে একটা ব্যাজ আর একটা আইডেন্টিটি তুলে ধরে বলল, পুলিশ, দরজা খোলো। আস্তে করে হাত বাড়িয়ে প্যাসেঞ্জার সিটের দরজা খুলে দিল বিস্মিত ড্রাইভার। উঠে বসলো লোকটা। তোমাদেরকে অ্যারেস্ট করা হলো। কেন? তোতলাতে শুরু করলো ড্রাইভার। আমি বেআইনি কিছু করিনি। থানায় গেলেই বুঝবে কি করেছো, ধমক দিয়ে বলল লোকটা। চালাও। ঝট করে পরস্পরের দিকে তাকালো কিশোর আর রবিন। ঢোক গিলল মুসা। ব্যাপারটা কোনো চালবাজি? কঙ্কলিনকে গ্রেপ্তার করবে কেন পুলিশ? বেআইনিভাবে বিমান নামানোর দায়? বিশ্বাস করতে ইচ্ছে হলো না কিশোরের। ফিসফিসিয়ে বন্ধুদেরকে বলল, মনে হয় শয়তানি, পালাতে হবে, নামো। মাথা ঝাঁকালো মুসা। সামনের লোকটা কিছু বোঝার আগেই নিজের ব্যাগের হাতল চেপে ধরে এক ঠেলায় খুলে ফেলল দরজা। ঝাঁপ দিয়ে পড়ল রাস্তায়। তার পরপরই রবিন, সবার শেষে কিশোর। তিনজনের হাতেই ব্যাগ। নেমে আর একটা মুহূর্ত দেরি করলো না। পেছন ফিরে দিল দৌড়। চেঁচিয়ে উঠল ড্রাইভারের পাশে বসা লোকটা। ফিরেও তাকালো না তিন গোয়েন্দা। ঢুকে পড়ল গাড়ির ভিড়ে। সবই চলমান। প্রায় একসঙ্গে একাধিক হর্ন বেজে উঠল। ব্রেক কষার পর টায়ারের তীক্ষ্ণ আর্তনাদ উঠল। ধাক্কা দেয়া থেকে ছেলেদেরকে বাঁচানোর চেষ্টা করছে গাড়িগুলো। এঁকে বেঁকে দৌড় দিয়েছে ছেলেরা। যে করেই হোক ওপাশের চত্বরে গিয়ে পৌঁছতে চায়, কিন্তু যানবাহনের জন্য অসম্ভব মনে হচ্ছে কাজটা। বুঝলো এভাবে হবে না। শেষে এক বুদ্ধি বের করলো কিশোর। রবিন আর মুসাকে নিয়ে হাত তুলে এক সারিতে দাঁড়িয়ে গেল গাড়ির নাকের সামনে। থেমে গেল সামনের কয়েকটা গাড়ি। পেছনের গুলো আর এগোতে পারল না। অবাক হয়েছে চালকেরা। কেউ কেউ গাল দিয়ে উঠল। যারা কিশোরদেরকে দেখেছে তারা বুঝতে পারল রাস্তা পেরোনোর চেষ্টা করছে ওরা। যদিও এভাবে রাস্তা পেরোনোর নিয়ম নয়। টিনেজারগুলো সবসময় খ্যাপাটে, উল্টোপাল্টা কাজ করে বসে। তাছাড়া এই তিনটেকে মনে হচ্ছে বিদেশি, বোধহয় আমেরিকান। অকাজ তো করবেই। যাই হোক, সুযোগ পেয়ে একটা মুহূর্ত আর দেরি করলো না কিশোর। ছুটতে শুরু করলো। রবিন আর মুসা তার পেছনে। রাস্তা পেরিয়ে এলো এক দৌড়ে। আবার চলতে শুরু করলো গাড়ির সারি। ল্যারি যে গাড়িটায় রয়েছে সেটাকেও কোথাও আর দেখা গেল না। একটা সুটকেসের উপর বসে কপালের ঘাম মুছতে বুঝতে মুসা বলল, খাইছে, আর একটু হলেই চাকার নিচে চলে যেতাম। এমন কাজ আর করতে বলবে না কখনো। ঠিক, আর একটু হলেই মারা পড়েছিলাম, রবিনে বলল হাঁপাতে হাঁপাতে। কিশোরও হাঁপাচ্ছে। এছাড়া আর কিছু করারও ছিল না। বাদ দাও, এখন বেঁচে তো আছি। হাত নাড়ল সে। আসল কথা বলো, গাড়িটার নম্বর নিয়েছো? মাথা নাড়ল মুসা। পারেনি। আমি নিয়েছি, রবিন জানালো। আমি শুধু দেখেছি, মুসা বলল। হলুদ রঙের একটা সেডান, বাঁ পাশে পেছনের দরজায় মোটা একটা আঁচড়ের দাগ, কোনো কিছুর সঙ্গে ঘষা লাগিয়েছিল। আমিও দেখেছি, কিশোর বলল। যাক, চমৎকার কিছু সূত্র মিলল। গাড়িটা বের করা যাবে, পুলিশকে জানানো দরকার। চলো। খালি একটা ট্যাক্সি দেখে হাত তুলে ডাকতে যাবে কিশোর, এই সময় একটা গাড়ি এসে থামলো ওদের পাশে। জানালা দিয়ে বেরিয়ে এলো একটা পরিচিত মুখ।
সেই ড্রাইভার যার গাড়িতে বিমানবন্দর থেকে উঠেছিল ওরা। হাত নেড়ে ডাকলো, এসো। গাড়ি চালাতে চালাতে লোকটা বলল, কিছু দূর পিস্তল দেখিয়ে নিয়ে গেল আমাকে, তারপর নেমে ওদের গাড়িতে উঠে চলে গেল, হারামজাদা। তারপর আমাদের খুঁজতে এলেন আপনি? মুসার প্রশ্ন। হ্যাঁ। যদি এখানে না পেতেন? হোটেলে চলে যেতাম, নাম তো জানি হোটেলের। লোকটা তাহলে পুলিশ নয়? কিশোর জিজ্ঞেস করলো। আরে না, আজ তো শয়তান, কিন্তু ব্যাপারটা কি বলতো? আমাকে নয়, আসলে তোমাদেরকে আটকাতে চেয়েছিল লোকটা। সব গোপন না করে কিছু কিছু কথা ড্রাইভারকে জানালো কিশোর। প্লেন হাইজ্যাক আর কংক্লিনকে কিডন্যাপ করা হয়েছে বলল। হলুদ গাড়িটাতে যে আমেরিকান লোকটাকে আটকে রাখা হয়েছে সেই ল্যারি কংক্লিন, একথাও জানালো। মাথা দোলালো ড্রাইভার। তাহলে তো পুলিশকে জানানো দরকার। তাই জানাবো, থানায় চলুন। আমার মনে হয়, মুসা বলল, রুমাল নেড়ে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছিল ল্যারি, আমাদের নজরে পড়তে চাইছিল। কিশোর, রবিন বলল, ব্যাপারটা বেশি কাকতালীয় হয়ে গেল না? একেবারে আমাদের সামনে এসে পড়লো ল্যারি, আর জায়গা পেল না। মোটেও কাকতালীয় নয়, কিশোর বলল। হয়তো ওকে রেখে আসার সময় পায়নি বেটারা, তাই গাড়িতে নিয়েই ঘুরছে। আমাদের পিছে লেগেছিল, এয়ারপোর্ট থেকে অনুসরণ করেছে, এখানে এসে গাড়ি থামিয়ে নকল পুলিশ অফিসারের ছদ্মবেশে আমাদেরকেও কিডন্যাপ করতে চেয়েছে। হ্যাঁ, এইটা হতে পারে, তুড়ি বাজালো রবিন। তাই করেছে। আরেকটা ব্যাপারে শিওর হয়ে গেলাম, এত কিছু যখন করছে তার মানে অ্যাজটেক যোদ্ধা সত্যিই খুব দামি। গেটের কপালে বড় করে লেখা রয়েছে পুলিশিয়া। ভেতরে গাড়ি ঢোকালো ড্রাইভার। পুলিশ চিফ ডা মার্কাসের সঙ্গে দেখা করলো তিন গোয়েন্দা। মন দিয়ে ওদের কথা শুনলেন তিনি, রিপোর্ট লিখে নিলেন, তারপর জানালেন, স্টেটসের রিপোর্ট আমরাও পেয়েছি। প্লেন সহ পাইলট ল্যারি কংক্লিনকে কিডন্যাপ করা হয়েছে। প্লেনটা আমাদের এয়ারপোর্টে নামেনি। তোমরা বলছো ল্যারিকে দেখেছো, তার মানে অন্য কোথাও নেমেছে। ছোট প্লেন তো, নামার জায়গার অভাব হয় না। ঠিক আছে, আর বেশিক্ষণ লাগবে না, গাড়ির নম্বর রেখে কাজই করেছো। ল্যারি কংক্লিনের ছবিও আমরা পেয়েছি, এখনই অ্যালার্ট করে দিচ্ছি সমস্ত পয়েন্টগুলোতে। নিশ্চিন্তে হোটেলে চলে যাও। আর একটা অনুরোধ করবো স্যার, কিশোর বলল। দুজন লোককে খুঁজে দিতে হবে যদি এ শহরে থাকে। একজনের নাম পিন্টো আলভারেজ, সুটকেস থেকে ছবি বের করে দেখালো। আরেকজনকে চিনি না, শুধু নাম শুনেছি, আর্কিওলজিস্ট সিনর ডা স্টেফানো। ছবিটা কার বলতে পারবো না, তবে ওই দুজনেরই একজন হতে পারেন। চেষ্টা করবেন কথা দিলেন চিফ। তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো ওরা। ট্যাক্সিতে উঠে হোটেলে যাওয়ার নির্দেশ দিল ড্রাইভারকে। ঘুমিয়ে পড়েছিল। টেলিফোনের শব্দে জেগে গেল কিশোর। ফোন এসেছে পুলিশ হেডকোয়ার্টার থেকে। চিফ মার্কাস। কে? কিশোর পাশা, এখনই চলে এসো। তোমাদের পাইলট ল্যারি কংক্লিনকে পাওয়া গেছে। আসছি। মুসা আর রবিনকেও খবরটা জানালো কিশোর। তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে বলল। মুসা মন্তব্য করলো, বাহ, দারুণ পুলিশ ফোর্স তো, সাংঘাতিক দক্ষ। নিচে নেমে একটা ট্যাক্সি ডেকে উঠে পড়লো তিনজনে। থানায় চলল। ল্যারি! পাইলটকে দেখে আনন্দে প্রায় চিৎকার করে উঠল মুসা। আন্তরিক হ্যান্ডশেক চলল। তিন গোয়েন্দার সঙ্গে হাত মেলালো ল্যারি। সমস্ত ঘটনা শুনতে চাইল কিশোর। বিধ্বস্ত লাগছে লম্বা একহারা লোকটাকে, মুখে চওড়া হাসি। বলল, লোকটা যে কোন দিক দিয়ে উঠলো দেখেই নেই। ঘাড়ের ওপর পিস্তল ঠেসে ধরে বলল টু শব্দ না করে প্লেন চালাতে। কি আর করবো, অনুমতি নিলাম, তারপর উড়লাম। তবে আমি শিওর ছিলাম আমাকে খুঁজে বের করবেই তোমরা, কিছুতেই পিছু ছাড়বে না। আজ সকালে রুমালটা দেখে একটা কাজের কাজ করেছিলেন, কিশোর বলল, নইলে কিছু বুঝতে পারতাম না। হ্যাঁ, মাথা ঝাঁকালো ল্যারি। ওরা আমাকে হুমকি দিল, পালানোর চেষ্টা করলে মরব। মরতাম কিনা জানি না, তবে বেরোনোর কোনো সুযোগই পাইনি। তাই তোমাদেরকে হুঁশিয়ার করার পয়লা সুযোগ যেটা পেলাম কাজে লাগালাম। টেলিফোন বাজলো। তুলে নিয়ে কানে ঠেকালেন চিফ। কথা বলতে লাগলেন,
কিশোরের কানের কাছে মুখ সরিয়ে এনে ফিসফিস করে ল্যারি বলল, লোকগুলো অ্যাজটেক যোদ্ধার জিনিসের পেছনে লেগেছে, আমার কাছ থেকে কথা আদায়ের চেষ্টা করেছে। আমি জানি কিনা জিজ্ঞেস করেছে। ওদের কথা থেকে বুঝলাম জিনিসটা খুবই দামি। কথা শেষ করে রিসিভার নামিয়ে রাখলেন চিফ। ল্যারি বলতে থাকলো, যে লোকটা আমাকে কিডন্যাপ করেছে তার নাম বলতে পারবো না। শহরের বাইরে একটা বাতিল খামারের কাছে মাঠে নামার নির্দেশ দিল। মুখোশ পরা আরো কয়েকজন লোক অপেক্ষা করছিল ওখানে। প্লেন থেকে আমাকে নামিয়ে নিয়ে গিয়ে একটা গাড়িতে তুললো, শহরে নিয়ে এলো। একটা বাড়িতে ঢুকিয়ে প্রশ্ন শুরু করলো। ওদের অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে আমাকে। তোমাদের কথাও জিজ্ঞেস করেছে, তোমরা মেক্সিকোতে আসবে কথা বলতে আমাকে বাধ্য করেছে ওরা। তারপর বের করে নিয়ে গিয়ে আবার গাড়িতে তোলা হলো আমাকে। বোধহয় বাড়িতে একা ফেলে যেতে সাহস হচ্ছিল না, যদি পালাই। এয়ারপোর্টে নিয়ে গেল, বসে রইল তোমাদের আসার অপেক্ষায়। তোমরা এলে, তখন থেকেই তোমাদের পিছু নিয়েছে। তোমাদেরকেও ধরে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, ভাবলাম সেটা ঠেকাতে হবে। বেপরোয়া হয়ে গিয়ে রুমাল দেখিয়ে ইঙ্গিত করেছিলাম যাতে হুঁশিয়ার হয়ে যাও। খুব ভালো কাজ করেছিলেন, রবিন বলল। তা না করলে লোকটাকে সত্যি সত্যি পুলিশ অফিসার ভাবতাম আমরা, আটকা পড়তাম। ওই লোকটা ওদের দলের একজন, ল্যারি বলল। আমরা তো বেরিয়ে পালালাম, তারপর কি করলো জিজ্ঞেস করলো কিশোর। হলুদ গাড়িটা চলতে শুরু করলো। তোমাদের গাড়িটাকে কিছু দূর আসতে বাধ্য করলো নকল পুলিশ অফিসার। তারপর নেমে আবার আগের গাড়িতে উঠলো। আমাকে নিয়ে গেল ল্যাগুনিলা মার্কেটে। ওখান থেকে পুলিশ আমাকে উদ্ধার করেছে। ভাগ্যিস গাড়ির নম্বরটা রাখতে পেরেছিলে। লোকটাকে আবার দেখলে চিনতে পারবেন? মনে হয় না। আমাকে গাড়িটাতে ঢোকানোর পর অন্য ঘরে গিয়ে মুখোশ খুলে ছদ্মবেশ নিয়েছিল সব কজন। এটা আমার ধারণা, তবে ওগুলো ওদের আসল চেহারা হলে চিনতে পারবো। একটু আগে চিফকে বললাম সে কথা। ও আচ্ছা, যে লোকটা আপনাকে কিডন্যাপ করলো তাকে চিনেছেন? না, ও একবারের জন্য মুখোশ খোলেনি, তবে তার কথায় বুঝলাম মিস্টার রেডফোর্ডের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল। লোকটা বেঁটে, কালো চুল, চেহারা আমরাও দেখতে পারিনি। আপনি আর কিছু লক্ষ্য করেছেন? করেছি, দাঁত স্বাভাবিক নয়, তেড়া বেঁকা, একটার ওপর আরেকটা উঠে এসেছে। এই কথাটা ধরলেন চিফ। দাঁতের রং কেমন বলুন তো? লাল, আর সামনের দুটো দাঁত পোকায় খাওয়া। ফ্যাস ফ্যাস করে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। আপনি জানেন কি করে? মাথা দোলালেন মার্কাস। বোধহয় চিনতে পেরেছি। ওর নাম গুডু টেরিয়ানো, একটা অপরাধী দলের নেতা। হেন কুকর্ম নেই যা ওরা করে না। জেল খেটেছে কয়েকবার। পুলিশের খাতায় নাম আছে। যে বাড়িটা থেকে আপনাকে উদ্ধার করা হয়েছে মিস্টার খকলিন, ওটা ওদের বাড়ি নয়, এক বুড়ির। পুলিশ দেখেই বুড়ি ওদেরকে সাবধান করে দিয়েছে। আমার বিশ্বাস পালানোরও সুযোগ সেই করে দিয়েছে, নইলে দু একটাকে অন্তত ধরতে পারতামই। যাই হোক, বললেন যখন চোখ কান সজাগ রাখবো। ধরা না পড়ে যাবে কোথায়। ল্যারির কথা মতো সেই মাঠে গিয়ে খোঁজ নিয়েছে পুলিশ। যেখানে নামিয়েছিল সেখানেই রয়েছে বিমানটা। সেটা নিয়ে আবার রকি বিচে ফিরে যাবে সে। ওড়ার জন্য অনুমতি দরকার, ব্যবস্থা করে দেওয়ার জন্য চিফকে অনুরোধ করা হলো। ঠিক আছে, বললেন চিফ। টেলিফোনের রিসিভার তুলে নিলেন। আরেকবার ফিসফিস করে কিশোরকে বলল ল্যারি, তোমাদেরকে কোনো সাহায্য করতে পারলাম না, সরি। যা করেছেন অনেক করেছেন, কিশোর বলল। আপনার কিডন্যাপের ঘটনাটা না ঘটলে পুলিশ এত আগ্রহ দেখাতো না। বিপদে পড়ে যেতাম আমরা। পুলিশের গাড়িতে করে চলে গেল ল্যারি। তাকে বিমানটার কাছে পৌঁছে দেয়া হবে। 3 গোয়েন্দা থানা থেকে বেরিয়ে এলো। আলোচনা করে ঠিক করলো ইউনিভার্সিটি অফ মেক্সিকোতে যাবে। খোঁজ খবর করবে ডক্টর স্টেফানো নামে আর্কিওলজির কোনো প্রফেসর আছেন কিনা। শহরের বাইরে বিশ্ববিদ্যালয়টা। ট্যাক্সি নিল ওরা। পথে অনেকগুলো বাড়ি চোখে পড়ল। সুন্দর রং, কংক্রিটের ওপরেও লাল রং করা হয়েছে। চমৎকার লন আর বাগান, উজ্জ্বল রঙের ফুল।
বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি গাড়ি পৌঁছল। অবাক বিস্ময়ে প্রায় চিৎকার করে উঠল মুসা। খাইছে, দেখো দেখো কি সুন্দর। হাঁ করে তাকিয়ে রয়েছে সে বাড়িটার একধারের মোজাইকের কাজ করা দেয়ালের দিকে। লাইব্রেরিটা রয়েছে ওখানটাতেই। মোজাইকে আঁকা হয়েছে মস্ত এক দানবীয় মূর্তি, একজন ইন্ডিয়ানের। মেক্সিকোর ইন্ডিয়ান আর স্প্যানিশ ইতিহাসের কিছুটা আন্দাজ করা যায় বাকি ছবিগুলো দেখলে। অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এর কাছে এসে ড্রাইভারকে থামতে বলল কিশোর। নেমে ভেতরে ঢুকে একজনকে জিজ্ঞেস করলো আর্কিওলজি ডিপার্টমেন্টটা কোথায়। ওই ডিপার্টমেন্টের আরেকজন প্রফেসর ডক্টর হাসিয়ানোর কথা বলে তাকে বলা হলো তিনি হয়তো জানতে পারেন। ভালো মানুষ প্রফেসর হাসিয়ানো, বেশ আন্তরিক। তিনি বললেন সিনর ডি স্টেফানোকে চেনেন। ছবি দেখে শনাক্তও করলেন। বললেন অনেক দেখা হয় না, বেশি ঘোরাঘুরি করার স্বভাব, এক জায়গায় বেশি দিন থাকে না, স্থায়ী কোনো ঠিকানাও নেই, অন্তত আমার জানা নেই। তাকে খুঁজে বের করার উপায় আছে কিনা এই প্রশ্নের জবাবে প্রফেসর বললেন পাওয়া খুব মুশকিল। বেশিরভাগ সময়ই কাটায় প্রাচীন ধ্বংসস্তূপগুলোতে। ইন্টারেস্টিং অনেক প্রাচীন নিদর্শন মাটি খুঁড়ে বের করেছে, তবে নিজে গিয়ে কখনো সরকারি লোকের কাছে কিংবা মিউজিয়ামকে দিয়ে আসেনি ওসব জিনিস। অন্য সব আর্কিওলজিস্টরা যা করে সব সময় অন্য লোকের হাতে পাঠায়। কিশোর বলল ডক্টর স্টেফানোকে তার খুব দরকার, জরুরি কাজে। হেসে বলল কিন্তু আপনার কথা শুনে তো মনে হচ্ছে পাওয়াটা খুব কঠিন হবে। তা হবে, কারণ মেক্সিকোতে ধ্বংসস্তূপের অভাব নেই, তার অনেকগুলোতে এখনো খোঁড়া হয়নি। কোনটাতে গিয়ে বসে আছে এখন ডক্টর কে জানে। ঠিক আছে, যাই, খুঁজে দেখি গিয়ে, ভাগ্য ভালো হলে পেয়ে যাব। ওদেরকে গুড লাক জানালেন হাসিয়ানো। বললেন স্টেফানোকে পেরে আমার কথা বলো, যেন দেখা করে কয়েকটা ক্লাস নিতে বলবো। কিছু কিছু বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জ্ঞান তার। বেরিয়ে এলো তিন গোয়েন্দা। ঘড়ি দেখলো কিশোর। আজ আর কোথাও যাওয়ার সময় নেই, কাল বেরোবো। সবচেয়ে কাছের ধ্বংসস্তূপটা হলো টিওটিহুয়াকানা। ওখানটাতেই বন্ধুর ছবিটা তুলেছেন মিস্টার ব্রেডফোর্ড, তাই না? মুসার প্রশ্ন। অ্যাজটেক যোদ্ধার পোশাক পরিয়ে? হ্যাঁ। ফেরার পথে বইয়ের দোকান থেকে একটা ম্যাপ আর একটা চার্ট কিনলো কিশোর। হোটেলে বসে বসে তিনজনে মিলে চার্ট দেখে বের করতে লাগলো কোন কোন ধ্বংসস্তূপে গাড়িতে করে যাওয়া যায়। রেডফোর্ডের তোলা যে ছবিগুলো প্রিন্ট করিয়েছে রবিন, সেগুলো তো মন দিয়ে দেখতে লাগলো, যদি কিছু বের করতে পারে। যেসব জায়গায় গাড়ি যায় আগে সেখানে যাই, রবিন বলল। না পেলে তারপর অন্য জায়গায় যাওয়ার কথা ভাববো, কি বলো? মাথা ঝাঁকালো কিশোর। টিওটিহুয়াকানের ব্যাপারে বেশ আগ্রহ দেখালো মুসা। এসব পুরনো ধ্বংসস্তূপ দেখতে খুব ভালো লাগে তার। মানুষের প্রাচীন ইতিহাস জানার প্রচন্ড কৌতূহল। মাঝে মাঝে তো দুঃখই প্রকাশ করে ফেলে প্রাগৈতিহাসিক পৃথিবীতে জন্মালো না বলে। তার জানা আছে টিওটিহুয়াকান হলো টোলটেকদের ধর্ম মন্দির, যেটা পরে জোর করে দখল করে নেয় অ্যাজটেকরা। একটা ছবির ওপর আঙুল রেখে বলল সে, এই পিরামিডগুলো খুব উঁচু। হ্যাঁ, রবিন মাথা ঝাঁকালো। পিরামিড অফ দি সান। সূর্যের পিরামিড, কিশোর বলল। অদ্ভুত না নামটা? নাম যাই হোক, হাত নাড়ল মুসা। দয়া করে আমাকে অন্তত ওখানে চড়তে বলো না। পা পিছলালে গেছি, চূড়ায় গিয়ে বসে নেই তো আবার সিনর স্টেফানো। কি জানি, হাসলো রবিন। থেকেই যদি যান। আচ্ছা, পাহাড়টা তো খুবই বাইতে পারো, ভয় লাগে না? তার মানে উচ্চতা নিয়ে কোনো ফোবিয়া নেই তোমার? পিরামিডে চড়ার ব্যাপারে এত ভয় কেন? সত্যি কথা বলবো? বলো। পিরামিড হলো গে প্রাচীন রাজাদের কবর, ওখানে ভূত থাকবেই। একেবারে রাজকীয় ভূত, কিশোর বলল। না না, ঠাট্টা করো না, সত্যি আছে। ভালোই তো হবে তাহলে, কখনো তো সত্যিকারের ভূত দেখনি, এবারে দেখা হয়ে যাবে। তার মানে আমাকে পিরামিডে চড়িয়েই ছাড়বে? তুমি তো আর একা উঠবে না, প্রয়োজন হলে আমরাও তোমার সাথে থাকবো। গুম হয়ে গেল মুসা। বুঝতে পারলো ওরা তার কথা শুনবে না। পরদিন সোমবার সকালে নাস্তা সেরেই বেরিয়ে পড়লো তিন গোয়েন্দা। হোটেলের কাছেই একটা রেন্টা কার সার্ভিস রয়েছে, সেখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করলো। একটা কনভার্টিবল গাড়ি টিওটিহুয়াকানে চলল। দুপুরের দিকে একটা রেস্টুরেন্ট দেখে নাম পড়ল মুসা।
গ্রেটো রেস্টুরেন্ট। খাবার দাবার ভালোই হবে মনে হচ্ছে, চলো ঢুকে পড়া যাক। রেস্টুরেন্টটা কোনো বাড়ির মধ্যে নয়, পাহাড়ের একটা গুহার ভেতরে। একসময় প্রাচীন ইন্ডিয়ানদের একটা গোত্র বাস করত এখানে। গাড়ি সরিয়ে এনে রাস্তার পাশে পার্ক করলো কিশোর। তিনজনে মিলে ঢুকে পড়লো গুহার ভেতরে। মুসার অনুমান ভুল হয়নি, খাবার সত্যিই চমৎকার। একবার খেয়ে আরেক প্রস্থ খাবারের অর্ডার দিল মুসা। তাকে সাবধান করলো কিশোর, বুঝে শুনে খেও, অনেক ওপরে উঠতে হবে আমাদের, পেট বোঝাই থাকলে অসুবিধে হতে পারে। সে দেখা যাবে। তাচ্ছিলের ভঙ্গিতে হাত নাড়ল মুসা। অবশেষে পিরামিডের কাছে পৌঁছলো তিন গোয়েন্দা। মিশরীয় পিরামিডের মতো তিনটে দেয়াল নয় মেক্সিকান পিরামিডের। দেয়ালগুলো সমানও নয়, চারটে দেয়াল, এবং ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে ক্রমশ সরু হয়ে। যতই ওপরে উঠছে চেপে এসেছে দুই পাশ, ফলে চূড়োটা হয়ে গেছে একেবারে চোখা। শত শত ধাপ সিঁড়ি। হাঁ করে তাকিয়ে রইল ওরা। দর্শকের যেমন অভাব নেই, প্রত্নতাত্ত্বিকেরও কমতি নেই। অসংখ্য জায়গায় খোঁড়াখুঁড়ি চলছে। মুসার আশঙ্কা হতে লাগলো, এভাবে চলতে থাকলে কোনোদিন ধসিয়েই দেবে পিরামিডটা। তবে তার আশঙ্কা অমূলক। কোনো কিছু নষ্ট না করে কিভাবে খুঁড়তে হয় জানা আছে আর্কিওলজিস্টদের। কি সর্বনাশ! মুসার দিকে আর চোখে তাকিয়ে বলল রবিন, এসেছিলাম একটা ভুতুড়ে শহর দেখতে, কিন্তু এ যে বাজার বানিয়ে ফেলেছে। রবিনের কথায় কানই নেই মুসার, তাকিয়ে রয়েছে চূড়াটার দিকে। আরে বাপরে, কি উঁচু! সূর্যের পিরামিড নামটা ভুল রাখেনি, মনে হয় একেবারে সূর্য ছুঁতে চাইছে। ওখানে উঠতে হবে আমাকে। ভয় পাচ্ছ? জিজ্ঞেস করলো কিশোর। ভূতের ভয় আর পাচ্ছি না এখন, এত লোকের সামনে ভূত আসবে না, উচ্চতার ভয়ই পাচ্ছি। এত উঁচুতে উঠতে গিয়ে মাথা ঘুরে না পড়ে যাই। পড়বে না, কিশোর বলল, যদি ইন্ডিয়ান কায়দায় ওঠো। ওরা কখনো সিঁড়ির দিকে মুখ করে উঠতো না, পাশ থেকে উঠতো। নামার সময়ও একইভাবে নামতো। ছাগল ছিল আর কি, মুসা বলল। পাশ থেকে ওঠা তো আরো কঠিন। হয়তো, কিন্তু তাতে পড়ার সম্ভাবনা নেই। সিঁড়িগুলো কি সরু দেখছো না? তাহলে উঠবেই? হ্যাঁ, সবাই ওঠো, ডক্টর স্টেফানোকে পাই আর না পাই। এত দূরে এসে পিরামিডে চড়ার সুযোগ ছাড়বো না। এগিয়ে গিয়ে উঠতে শুরু করলো কিশোর। দেখা দেখি রবিনও গেল, সবার শেষে মুসা। কিছু দূর উঠে আর পাশ থেকে ওঠার কথা মনে রইল না তার, কিংবা পরোয়া করলো না। সামনের দিকে মুখ করে উঠতে আরম্ভ করলো। বড় জোর 5 কি 7টা ধাপ পেরিয়েছে, তারপরই পা পিছলালো। সোজা থাকার অনেক চেষ্টা করলো, পারল না কিছুতেই, পড়ে গেল। গড়াতে শুরু করলো শরীরটা। সরাসরি উঠতে গিয়ে সবার আগে চড়ে গিয়েছিল সে। পেছনে পড়েছিল কিশোর আর রবিন, কারণ ওরা তাড়াহুড়ো করেনি। মুসার পতন ঠেকাতে চেষ্টা করলো ওরা, পারল তো নাই, ওরাও পড়ে গেল। গড়াতে গড়াতে নিচে পড়তে লাগলো তিনটে শরীর। চেঁচামেচি শুনে একবার ফিরে তাকিয়েই আবার যার যার কাজে মন দিল। যারা মাটি খুঁড়ছিল গুরুত্বই দিল না। বোঝা যায় এভাবে গড়িয়ে পড়াটা এখানে নতুন নয়, দেখে দেখে গা সওয়া হয়ে গেছে ওদের। বিশাল পিরামিডের একেবারে গোড়ায় এসে বন্ধ হলো গড়ানো। হাঁসফাঁস করতে করতে উঠে বসলো তিনজনই। হাঁটু আর কুনি ছেড়ে গেছে, আরো কয়েক জায়গায় ব্যথা পেয়েছে, তবে হাড় আর ভাঙেনি। বলেছিলাম না ভূত আছে। কোলা ব্যাঙের স্বর বেরোলো মুসার কণ্ঠ দিয়ে। ধাক্কা দিয়ে ফেলেছে। তোমার মাথা! রেগে গেল কিশোর। কতবার সাবধান করলাম, ওভাবে উঠতে পারবে না। ইন্ডিয়ানদের শত শত বছরের অভিজ্ঞতাকে বুড়ো আঙ্গুল দেখাতে গিয়ে এই বিপদটা বাঁধালে। ভাগ্যিস বেশি ওপরে উঠে অকাজটা শুরু করনি। রবিন কাঁপছে, মুখ থেকে ধুলো আর মাটি মুছে বলল, মুখটুক মোছো না, ভাড়ের মতো লাগছে তো। কিশোর আর রবিনের মুখের অবস্থা দেখে নিজেরটা কেমন হয়েছে আন্দাজ করে ফেলল মুসা। মুছতে মুছতে বলল, বাপরে বাপ, মনে হলো গত 1000 বছর ধরে একটানা গড়াগড়ি খেয়েছি। জাহান নামে যাক সূর্যের পিরামিড, আমি আর এর মধ্যে নেই। 2 হাত নাড়ল সে। জোরে একটা নিঃশ্বাস ফেলল কিশোর। কিন্তু আরেকবার চেষ্টা করে দেখতে চাই। উঠতে শুরু করলো আবার সে। পিছু নিল রবিন। পুরো আধ মিনিট সেদিকে তাকিয়ে রইল মুসা। তারপর সিদ্ধান্ত নিয়ে ফেলল, ওরা দুজনে পারলে সে পারবে না কেন। উঠতে শুরু করলো সেও। তবে এবার আর তাড়াহুড়ো করলো না, নিয়মও লঙ্ঘন করলো না। ধীরে ধীরে উঠে এলো ওরা চূড়ার কাছে, চওড়া বেদি মতো জায়গাটায়। এক সময় একটা শহর ছিল বটে। অবাক হয়ে চারপাশে তাকাচ্ছে রবিন। আর এসব মন্দির এত কষ্ট করে তৈরি হয়েছে শুধু মানুষ খুনের জন্যে। ভাবতে কেমন লাগে না, এখানে এনে বলি দেয়া হতো মানুষকে।
বয়ে পড়েছি। হাত তুলে দূরের একটা জায়গা দেখে মুসা বলল, এক সময় ওখানে নাকি লক্ষ লোকের বাস ছিল। ওটাই পিরামিড অফ দি মুন, চাঁদের পিরামিড, তাই না? মাথা ঝাঁকালো কিশোর আর রবিন। যেটাতে দাঁড়িয়ে আছে দেখতে অবিকল একই রকম ওই পিরামিডটাও, কেবল আকারে ছোট। একটা মন্দির দেখিয়ে কিশোর বলল, ওটা তৈরি হয়েছিল একজন বিদেশির সম্মানে। কি? মুসা বলল, আমি তো জানতাম হাজার হাজার বছর আগেই তৈরি হয়েছে ওটা, স্প্যানিয়ার্ডরা এখানে আসার আগে। তাই হয়েছিল। কেন, কিংবদন্তিটা শোনোনি? সাদা চামড়া, নীল চোখ, লম্বা দাড়িওয়ালা একজন মানুষ এসে হাজির হয়েছিল 7 সাগরের ওপার থেকে, পালকে ঢাকা সাদা সাপের পিঠে চড়ে। সেজন্যই ছাপ ছিল প্রাচীন মেক্সিকানদের কাছেও পবিত্র। ওই মানুষটার নাম দিয়েছিল ওরা কোয়েটজালকোয়াটল। তখনকার ইন্ডিয়ানদের চেয়ে অনেক অনেক জ্ঞানী ছিল সেই লোক। তাদেরকে শিখিয়েছিল কি করে বিল্ডিং তৈরি করতে হয়, ফসল ফলাতে হয়, পাথর কুঁদে শিল্প সৃষ্টি করতে হয়। এই গল্প খুব ভালো লাগছে মুসার। অ্যাজটেকদের সঙ্গে বাস করতো সেই লোক? না, ওরা আসার অনেক আগে থেকেই এই লোক ছিল এখানে। তার মৃত্যুর পর তাকে দেবতা বানিয়ে ফেললো ইন্ডিয়ানরা। কোয়েটজালকোয়াটল ইন্ডিয়ানদের অনেক দেবতার একজন। দেখা হয়েছে। আবার নামতে লাগলো 3 গোয়েন্দা। অর্ধেক নামার পর হঠাৎ চেঁচিয়ে উঠল রবিন, এই দেখো দেখো, ওই যে ছবির লোকটার মতো লাগছে না? সিনিয়র স্টেফানো? মুসা বলল। হতে পারে, বলল রবিন, তবে নামার গতি বাড়ানোর কোনো চেষ্টা করলো না। এত ওপর থেকে পড়ে ঘাড় ভেঙে মরতে চায় না। গোড়ায় নেমে আর লোকটাকে দেখতে পেল না ওরা। ভাবলো আরেক পাশে চলে গেছে। দ্রুত হেঁটে আরেক পাশে চলে এলো 3 জনে। নেই লোকটা। প্রায় দৌড়তে শুরু করলো 3 জনে। পুরো পিরামিডের চারপাশ এক চক্কর দিয়ে এলো। আশ্চর্য, কোথাও দেখা গেল না লোকটাকে, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ধপ করে মাটিতে বসে পড়ল মুসা। পাগল হয়ে গেছি আমরা, কি সব কাণ্ড করে বেড়াচ্ছি, এসবের কোনো মানে হয়? পুরো মেক্সিকো শহর ঘুরিয়ে এলেও এত কষ্ট লাগতো না। 3 জনের মধ্যে মুসাই সবচেয়ে বেশি কষ্ট সহ্য করতে পারে। তারই যখন এই অবস্থা, কিশোর আর রবিনের অবস্থা অনুমানই করা যায়। এক জায়গায় সামান্য ঘাস দেখে তার উপর শুয়েই পড়ল রবিন। ওই অ্যাজটেক বেটাদের ফুসফুসের ক্ষমতা ছিল অসাধারণ। কিশোরও বসে হাঁপাচ্ছে। সে ভাবছে লোকটার কথা। বলল, হয়তো অন্য পিরামিডটার কাছে চলে গেছে সে। দেরি করলে আর পাওয়া নাও যেতে পারে। তাড়াতাড়ি এসে গাড়িতে উঠল 3 গোয়েন্দা। ছুটল চাঁদের পিরামিডের দিকে। সেখানেও পাওয়া গেল না লোকটাকে। এরপর গেল ওরা কোয়েটজালকোয়াটলের মন্দিরের কাছে। এটাকেও ছোটখাটো আরেকটা পিরামিডই বলা চলে। চারপাশে চক্কর দিয়ে এলো একবার। ভ্রুকুটি করল কিশোর। লোকটা গেল কোথায় কে জানে। সিনিয়র স্টেফানো নাও হতে পারে। আমাদের দেখলে পালাবেন কেন ডক্টর? তাও তো কথা, বলল মুসা। কিন্তু তিনি যদি স্টেফানোই হন আর আমাদেরকে দেখে এইভাবে পালাতে থাকেন, তাহলে তার সঙ্গে কথা বলবো কিভাবে? রবিন, ঠিক দেখেছো তো? দেখলাম তো, আমাদের দিকে তাকিয়ে রয়েছে। রবিনের কণ্ঠে সন্দেহ। তবে সিনিয়র স্টেফানোই কিনা শিওর নই, তবে মনে হলো তারই মতো। সব মেক্সিকানদের তো একই চেহারা, অন্তত আমার আলাদা মনে হয় না। আবার মন্দির দেখায় মন দিল ছেলেরা। পাথর কুঁদে দারুণ সব দৃশ্য আর কল্পিত জীবজন্তুর মূর্তি আঁকা হয়েছে। ফনা তুলে রেখেছে মস্ত এক সাপ, হাঁ করা, ভয়ঙ্কর দাঁতগুলো বেরিয়ে রয়েছে। কয়েকটা সাপ রয়েছে ওরকম। ওগুলোর মাঝে দেখা গেল একজন মানুষকে। বোধহয় ওই লোকই কোয়েটজালকোয়াটল। সেই প্রাচীনকালে এরকম শিল্প সৃষ্টি কি করে সম্ভব হয়েছিল, যখন পর্যাপ্ত যন্ত্রপাতি ছিল না? ভাবলে বিস্মিত না হয়ে পারা যায় না। আনমনে নিচের ঠোঁটে চিমটে কাটলো একবার কিশোর। বিড়বিড় করে বলল, এর সামনেই ছবি তুলেছিলেন মিস্টার রেডফোর্ড। এখানে অ্যাজটেক যোদ্ধার কোনো সূত্র লুকিয়ে নেই তো? বিশাল মন্দিরটার দিকে তাকিয়ে রবিন বলল, এখানে চিঠি কিংবা দলিল লুকানো আছে ভাবছ? 1 মাস লেগে যাবে খুঁজে বের করতে। যে কোনো সময় ফিরে আসতে পারবে কোয়েটজালকোয়াটলের মন্দিরে। এখন জরুরি কাজ হলো সিনিয়র স্টেফানোকে খুঁজে বের করা। এখানে যখন নেই, অন্য কোনো ধ্বংসস্তূপে রয়েছেন হয়তো। আবার গাড়িতে এসে উঠল ওরা। হোটেলে ফিরে চলল। হোটেলে ফিরে কাপড় ছেড়েও সারতে পারল না কিশোর। টেলিফোন বাজলো। পুলিশ চিফ মার্কাস ফোন করেছেন। বললেন, 1 ঘন্টা যাবৎ তোমাদেরকে ধরার চেষ্টা করছি, কোথায় গিয়েছিলে? ডিউটি হওয়া কানে কেন?
একটু আগে খবর পেলাম একটা গুজব নাকি ছড়িয়ে পড়েছে। মন্টি আলবানে একজন আর্কিওলজিস্ট একটা বিরাট আবিষ্কার করেছেন। তিনি তোমাদের লোক নন তো? সিনিয়র স্টেফানো? বুঝতে পারছি না। রিপোর্ট পেয়েছি একজন লোক নাকি শহরে এসে ঢুকেছে, বলে বেড়াচ্ছে খবরটা। তাকে ধরে জিজ্ঞাসা করা হয়েছে, বলো আর্কিওলজিস্ট নাকি তার পরিচয় ছাড়তে নারাজ। সেই জন্যই মনে হচ্ছে আমার তিনি সিনিয়র স্টেফানো। তাহলে আর দেরি করব না, কিশোর বলল। এক্ষুনি বেরিয়ে পড়বো, দেখি তাকে ধরতে পারি কিনা। তা আবিষ্কারটা কি করেছেন? লোকটা বলতে চাইল না, অনেক চেষ্টা করলাম। একটু থামলেন মার্কাস, তারপর বললেন, এখনই যাবে? মন্টি আলবানের রাস্তা কিন্তু ভালো না। আমি অবশ্য কখনো যাইনি। পাহাড়ের ভেতর দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, অনেক দূর। আজকে না গিয়ে কাল সকালেই যাও। আচ্ছা। লাইন কেটে গেল। রবিন আর মুসাকে খবরটা জানালো কিশোর। তারপর ম্যাপ খুলে বসলো। মেক্সিকোর উত্তর পূর্বে প্রায় 350 মাইল দূরে ছোট্ট একটা শহর আছে, নাম অক্সাকা। যেতে হবে ওই শহরের ভেতর দিয়ে। রবিন বলল, একদিনে মন্টি আলবানে যাওয়া সম্ভব না। এক কাজ করব, আক্কাজায় গিয়ে হোটেলে উঠবো, ওখান থেকে আবার রওনা হয়ে যাব। পরদিন খুব সকালে রওনা হয়ে গেল 3 গোয়েন্দা। প্যান আমেরিকান হাইওয়ে ধরে যেতে হয়। প্রচন্ড ভিড়। 2 ঘন্টা লেগে গেল পর্বতের কাছাকাছি আসতেই। ভিড় না থাকলে আরো অনেক আগেই চলে আসতে পারত। সরু একটা শাখা পথ ঢুকে গেছে পর্বতের ভেতরে। সেই পথ ধরে চলল ওরা। একটু পরপরই তীক্ষ্ণ মোড়। ওপাশ থেকে সাড়া না দিয়ে গাড়ি এলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। মোড় ঘোরার সময় তাই বারবার হর্ন দিতে লাগলো কিশোর। তারপরেও আরেকটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল একবার। ওপাশ থেকে তীব্র গতিতে ধেয়ে এলো একটা গাড়ি। এরকম মোড়েও গতি কমায়নি। সাঁই সাঁই করে স্টিয়ারিং ঘুরিয়ে পর্বতের দেয়ালের সঙ্গে প্রায় সেঁটে গেল কিশোর। অন্য গাড়িটা পড়েই যাচ্ছিল পাশের গভীর খাদে। নিতান্তই কপাল জোর আর ড্রাইভারের দক্ষতার কারণে বেঁচে গেল। অপূর্ব দৃশ্য পর্বতের। দেয়াল কোথাও খাড়া, কোথাও ঢালু। বেরিয়ে রয়েছে গ্রানাইটের বিচিত্র স্তর। ছোট বড় চূড়ার কোনো কোনোটাতে রোদ পড়ে জ্বলছে, যেন কড়া লাল রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে, ছবির মতন। ঢালে জন্মে রয়েছে নানা জাতের ক্যাকটাস। টিউলিপ ফুলের মতো দেখতে খাটো ম্যাগুই ক্যাকটাস থেকে শুরু করে দৈত্যাকার ক্যান্ডেল ক্যাকটাস সবই আছে। যেমন বিচিত্র চেহারা তেমনি রং। ছড়ানো সমতল একটা জায়গায় পৌঁছলো ওরা। জায়গাটা পর্বতের ওপরেই। ক্যাকটাসের এক ঘন ঝাড় হয়ে আছে ওখানে। এই দাঁড়াও তো। কিশোরের কাঁধে হাত রাখলো মুসা। গাড়ি থামালো কিশোর। গরুর গাড়ির চাকার মতো সামব্রেরো হ্যাট পরা একজন মানুষ মাটিতে ঝুঁকে বসে কি যেন করছে একটা ম্যাগুই ক্যাকটাসের গোড়ায়। তার কাছে এগিয়ে গেল মুসা। বুঝতে পারলো কি করছে লোকটা। ক্যাকটাসের ভেতরে এক ধরনের রস হয়, পানির বিকল্প হিসেবে সেটাকে খাওয়া যায়, তাই বের করছে লোকটা। এদিকে অনেক টুরিস্ট আসে। এখানকার লোকেরা তাই ইংরেজি বোঝে, বলতেও পারে কিছু কিছু। এই লোকটাও পারে। সহজেই তার সঙ্গে আলাপ জমিয়ে ফেলল মুসা। রবিনের কিশোরও নেমে এলো। খিদে পেয়েছে 3 জনেরই। গাড়িতে লাঞ্চ প্যাকেট আর পানির বোতল রয়েছে, নামিয়ে আনা হলো। ক্যাকটাসের ছায়ায় খেতে বসলো 3 জনে। লোকটাকে আমন্ত্রণ জানাতেই রাজি হয়ে গেল সে। লেখাপড়া মোটামুটি জানে লোকটা। তার নাম ডিউগো। মেক্সিকো সম্পর্কে অনেক কিছু বলতে পারল সে। অনেক মজার মজার গল্প, ইতিহাস, ইন্ডিয়ানদের সামাজিকতা, দেবতার উদ্দেশ্যে নরবলির কাহিনী, এসব অনেক কিছুই জানে সে। বলে গেল গড়গড় করে। আর বলতেও পারে বেশ সুন্দর গুছিয়ে, সুন্দর করে বলে। শুনতে ভালোই লাগে। একসময় পিন্টো আলভারোর কথা জিজ্ঞেস করে বসলো কিশোর। না, চিনি না। মাথা নাড়ল ডিউগো। অক্সাকায় থাকে? জানি না। পকেট থেকে ছবি বের করে দেখালো কিশোর। এই আর একজন লোক, সিনিয়র স্টেফানো, আর্কিওলজিস্ট, নাম শুনেছেন? সি সি, দ্রুত জবাব দিল লোকটা। দেখিনি কখনো, তবে শুনেছি। সিনিয়র স্টেফানো নামে একজন লোক এখানকার ধ্বংসস্তূপগুলোতে খুঁড়তে আসে, বহুবার এসেছে। মন্টি আলবানে যায়? তা বলতে পারবো না।
লোকটাকে আরো কিছু প্রশ্ন করে ধন্যবাদ এবং গুড বাই জানিয়ে উঠে এলো তিন গোয়েন্দা। গাড়িতে উঠল। এবার ড্রাইভিং সিটে বসলো মুসা। না, এক বিন্দু এগোতে পারছি না। নিরাশ ভঙ্গিতে মাথা নাড়ল কিশোর। লাভের মধ্যে শুধু বেরিয়ে বেড়াচ্ছি, রহস্যের কিছুই করা যাচ্ছে না। অক্সাকাতে একটা হোটেলে উঠল ওরা। ম্যানেজারের সঙ্গেও আলাপ করে দেখলো কিশোর, কিছুই জানতে পারলো না। মন্টি আলবানে যে বড় একটা আবিষ্কার হয়েছে এই খবরটা পর্যন্ত ওই লোক জানে না। রবিন জিজ্ঞেস করলো, আজই যাবে? ঘড়ি দেখলো কিশোর। 6টা বাজে, এক্ষুনি খেয়ে নিলে যাওয়া যায়। তাহলে দেরি করছি কেন? ভ্রুনা চালা মুসা। বসে গেলেই হয়। খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লো তিন গোয়েন্দা। এবারের গন্তব্য মন্টি আলবানের ধ্বংসস্তূপ, যেখানে সিনর স্টেফানো যুগান্তকারী এক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করে ফেলেছেন বলে গুজব ছড়িয়েছে। যেতে নিশ্চয়ই রাত হবে না, কি বলো? দুই সহকারীর উদ্দেশ্যে বলল কিশোর। হলেই বা কি? রবিন বলল, শুনেছি রাতে ওসব প্রাচীন ধ্বংসস্তূপ দেখার মজাই আলাদা, আর চাঁদ থাকলে তো কথাই নেই। ওরা যখন বেরোলো তখন 7টা বাজে। অচেনা পথঘাট, শুরুতেই পথ হারালো। ব্যাপারটা ধরতে পারলো প্রথমে রবিন। ম্যাপ দেখে ঠিক পথে এসে ওঠার জন্য এবড়ো খেবড়ো একটা কাঁচা রাস্তা ধরতে হলো। প্যান প্যান শুরু করলো মুসা। এভাবে চললে ঘন্টাখানেক পরে আবার খিদে পাবে। না, ঘোড়ার ডিমের অ্যাজটেক যোদ্ধাকে খুঁজে আর বের করা হলো না এই যাত্রায়। গতি খুব ধীর। কিশোরও অধৈর্য হয়ে উঠেছে। নিজেকেই যেন সান্ত্বনা দিল, আসল রাস্তায় উঠতে বেশিক্ষণ লাগবে না। ইঞ্জিনটা বন্ধ না হলেই হয়, মুসা বলল। কিংবা টায়ার পাংচার, পেছনের সিট থেকে বলল রবিন। তবে ইঞ্জিন বন্ধ কিংবা টায়ার পাংচার কোনোটাই হলো না। খোয়া বিছানো একটা পথে এসে উঠল গাড়ি। গতি বাড়ালো মুসা। পাহাড়ি পথ ধরে দ্রুত ধ্বংসস্তূপটার দিকে উঠে চলল। পথ ভুল করায় বেশ কিছুটা সময় নষ্ট হয়েছে, সেটা পুষিয়ে নিতে চেষ্টা করছে মুসা। কিন্তু তারপরও দিনের আলো থাকতে থাকতে পর্বতের ওপরের চ্যাপ্টা সমতল জায়গাটায় পৌঁছতে পারল না, যেখানে রয়েছে মন্টি আলবানের ধ্বংসস্তূপ। সূর্য ডুবে গেছে, চাঁদ উঠেছে। টর্চ না নিয়ে নেব না, সতর্ক করল কিশোর। যতই চাঁদ উঠুক। মুসা, ভূতের ভয় লাগছে না তো? লাগলেই আর কি করব। হাসলো কিশোর। রবিন কিছু বলল না। চাঁদের আলোয় কেমন যেন ভুতুড়ে লাগছে মন্টি আলবানের পিরামিড আকৃতির মন্দির, সমাধিস্তম্ভ আর বাড়িঘরগুলোকে। গা ছমছমে পরিবেশ। বিশাল এক চত্বর দেখতে পেল ওরা। চারপাশ ঘিরে তৈরি হয়েছে পাথরের বাড়ি। দুটো বাড়ির মাঝের ফাঁকে গাড়ি রাখলো মুসা। টর্চ হাতে নেমে পড়ল তিনজনে। জায়গাটার বিশালত্বের কাছে অনেক ক্ষুদ্র মনে হলো নিজেদেরকে। স্তব্ধ, নীরব, অথচ এককালে নিশ্চয়ই গম গম করত লোকজনে। ডানে বায়ে তাকালো মুসা। রবিনকে জিজ্ঞেস করলো, মিস্টার বুক অফ নলেজ, এর ইতিহাস কিছু জানো নাকি? কিছু কিছু। 1500 শতকের গোড়ার দিকে গড়ে উঠেছিল এই শহর। তারপর হাত বদল হলো, স্প্যানিশেরা এসে দখল করে ফেললো। নতুন মনিবেরা অনেক কিছু রদ বদল করে তৈরি করলো নতুন শহর। মূল জায়গা থেকে কিছুটা সরে গিয়ে আর পুরনো শহরটাকে ব্যবহার করতে লাগলো ধর্মীয় অনুষ্ঠানের কাজে। তাদের বড় বড় নেতাকেও কবর দিল এখানে। তার মানে পুরোপুরি ভুতুড়ে শহর। একটা পাথরের দেয়ালের পাশে চলে এলো ওরা। নাচের দৃশ্য আঁকা হয়েছে খোদাই করে। খাইছি, প্রায় চিৎকার করে উঠল মুসা। দেখো দেখো। ঝট করে ঘুরে গেল অন্য দুটো টর্চের আলো। কিশোর জিজ্ঞেস করলো, কি? জ্যান্ত, ওগুলো জ্যান্ত। হাসতে শুরু করলো কিশোর আর রবিন। এই ভূতই তোমার সর্বনাশ করবে, মাথাটা একেবারেই খারাপ করে দিয়েছে। একটা মূর্তির গায়ে হাত বোলালো কিশোর। হে দেখো, একেবারে মরা পাথর। যত যাই বলো। হাসিতে যোগ দিতে পারল না মুসা। আমি কিন্তু নড়তে দেখেছি, মনে হচ্ছে চারপাশের কবর থেকে বেরিয়ে এসেছে সমস্ত প্রেতাত্মা, আমাদের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। বাদ দাও তো সব ফালতু কথা। অধৈর্য হয়ে হাত নাড়ল কিশোর। কি কাজে এসেছি ভুলে গেছো? সেনর স্টেফানোকে খুঁজতে। কিন্তু তাকে পাওয়া যাবে না, অন্তত এই বেলা। ধ্বংসস্তূপে যদি কাজ করেও থাকেন, রাতের বেলা এখন কি করতে আসবেন? কোথায় ঘুমান সেটা খুঁজে বের করব। বলল বটে, কিন্তু জোর নেই কিশোরের গলায়। জায়গাটায় এসেই তার মনে হয়েছে কিছু একটা ভুল হয়ে গেছে। স্টেফানো এখানে সত্যিই আছেন কিনা এ ব্যাপারেও সন্দেহ জাগতে আরম্ভ করেছে। হয়তো ইচ্ছে করে গুজব ছড়িয়ে ওদেরকে টেনে আনা হয়েছে এখানে, কে জানে। এই দেখো, বলে উঠল রবিন। হাত তুলে দেখালো।
সামনে পিরামিডের মাথায় একটা আলো মিটমিট করছে, লণ্ঠনের আলোর মতো। পেয়েছি, উত্তেজিত কণ্ঠে আবার বলল রবিন। নিশ্চয় সিনিয়র স্টেফানো কাজ করছেন ওখানে। সন্দেহ গেল না কিশোরের। কেন যেন মনে হতে লাগলো পুরো ব্যাপারটাই একটা ফাঁকিবাজি, ধোঁকা। মন্টি অ্যালবানেতে এসে ডক্টর স্টেফানোর প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুড়ির গল্পটা ভুয়া। ওরকম কিছু হলে আর এত বড় একটা আবিষ্কার ঘটলে হোটেলের ম্যানেজারের অন্তত না জানার কথা নয়। তার সন্দেহের কথাটা বলল দুই সহকারীকে। কিন্তু কেন এই গল্প বানিয়ে বলতে যাবে? রবিনের প্রশ্ন। শুধু আন্দাজ করতে পারি, জবাব দিল কিশোর। নিশ্চিত হয়ে এখনো কিছু বলতে পারবো না। আমার বিশ্বাস টোপ দেখিয়ে আমাদেরকে এখানে পাঠানোর উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে। আমাদের শত্রুরা জানে, শুনলে তদন্ত করতে আসবই আমরা। হয়তো কোনো কারণে সরিয়ে দিতে চেয়েছে, কিংবা ভুল পথে ঠেলে দিয়ে সময় নষ্ট করতে চেয়েছে। যাই হোক, আলোটার দিকে দেখল সে। ওটা দেখতে যাব, কিসের আলো জানা দরকার। খুব সাবধানে থাকবে। ওই আলো দেখতে যাওয়ার ব্যাপারটা ভালো লাগছে না মুসার। 10 জন সন্ডা মার্কা লোকের সঙ্গে লাগতেও ভয় পায় না সে, কিন্তু রোগাটে একটা মাত্র ভূত হলেও তার ধারে কাছে যেতে রাজি নয় সে। তবে কিছু করার নেই, কিশোর যখন বলেছে যেতেই হবে। সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো কিশোর। তার পেছনে রইল রবিন। আরেকবার দ্বিধা করে যা থাকে কপালে ভেবে মুসাও পা বাড়ালো সিঁড়িতে। চিৎকার করে উঠল হঠাৎ, কিশোর সাবধান, বেটারা! কথা শেষ করতে পারল না সে। প্রচন্ড বাড়ি লাগলো মাথায়, বেহুশ হয়ে গেল। ঝট করে ঘুরে তাকালো কিশোর আর রবিন। চোখে পড়ল দুটো ছায়ামূর্তি, ওদেরই দিকে আসছে। দুজনেরই হাতে হকস্টিক। পালানোর চেষ্টা করে লাভ নেই, রুখে দাঁড়ালো দুই গোয়েন্দা। লোক দুটোকে আরো কাছে আসার সময় দিল। তারপর ওরা আঘাত হানার আগেই নড়ে উঠল কিশোর আর রবিন। একজন ব্যবহার করলো জুডোর কৌশল, আরেকজন চালালো কারাতে। ফেলে দিল লোক দুটোকে, তারপর উঠতে শুরু করলো সিঁড়ি বেয়ে। চূড়ায় কি আছে দেখতেই হবে। কথাটা রবিনের প্রথম মনে পড়ল। ফাঁদ নয় তো? হয়তো আলোর টোপ জেলে আমাদেরকে টেনে নিয়ে চলেছে বেটারা। তাও দেখবো কি আছে বলে পেছন দিকে ফিরে তাকালো কিশোর, লোক দুটো আছে কিনা দেখার জন্যে। তাকিয়েই থমকে দাঁড়ালো। লোকগুলো নেই, মুসাও নেই। তার মাথায় যে বাড়ি মারা হয়েছে এ কথা জানে না কিশোর কিংবা রবিন। ভাবছে সেও আসছে পেছনে। উত্তেজনায় খেয়ালই করেনি লোকগুলোর সঙ্গে মারপিট করার সময় মুসা যে সেখানে ছিল না। মুসা কই? রবিনও ফিরে তাকালো। বেশ উজ্জ্বল হয়েছে জ্যোৎস্না, ভালো মতোই চোখ পড়ছে নিচের সিঁড়িগুলো। কোথাও দেখা গেল না মুসাকে। হয়তো কোথাও লুকিয়েছে। লোকগুলোকে দেখে আমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে লুকিয়ে পড়েছে। তা হতেই পারে না, জোর দিয়ে বলল কিশোর। তুমিও মুসাকে চেনো। মানুষের ভয়ে লেজ গুটিয়ে পালানোর বান্দা ও নয়। তাহলে গেল কোথায়? চাঁদের আলোয় যত দূর চোখ যায় তাকিয়ে দেখল দুজনে। কোথাও মুসাকে দেখতে পেল না। কোনো নড়াচড়া নেই, কোনো মানুষ নেই। যে দুজন লোক বাড়ি মারতে এসেছিল তাদেরও চোখে পড়ল না। আশ্চর্য! উদ্বিগ্ন হয়ে পড়ল দুই গোয়েন্দা। মেরে বেহুশ করে ধরে নিয়ে যায়নি তো? রবিন বলল। দুজন বাদেও আরো লোক থাকতে পারে, কিশোর বলল। নিয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। চূড়ায় উঠে কিসের আলো জ্বলছে দেখার আগ্রহটা আপাতত চেপে রাখতে বাধ্য হলো কিশোর। মুসার কি হয়েছে দেখা দরকার আগে। তাড়াতাড়ি নেমে চলল সিঁড়ি বেয়ে। শুধু চাঁদের আলোর ওপর ভরসা না করে টর্চও জ্বালল। ঘুরিয়ে ঘুরিয়ে আলো ফেলে খুঁজতে লাগলো মুসাকে। চিহ্নই নেই। তবে কি সত্যি কিডন্যাপ করে নিয়ে গেল? ব্যাপারটা কি? বলতে গিয়ে থেমে গেল রবিন। পাথরের একটা বাড়ির দরজায় দুজন লোককে দেখা গেল। সোজা সেদিকে দৌড় দিল দুই গোয়েন্দা, কিন্তু হারিয়ে গেল লোকগুলো। এই এলাকা ওদের পরিচিত। যখন খুশি বেরোচ্ছে, যখন খুশি লুকিয়ে পড়ছে। বাড়িটার কাছে এসে অনেক খোঁজাখুঁজি করলো দুজনে, লোকগুলোকে পেল না। কয়েক মিনিট পরে একটা গাড়ির ইঞ্জিনের শব্দ হলো। চলে যাচ্ছে, হাঁপাতে হাঁপাতে বলল কিশোর। তবে একটা ব্যাপার শিওর, মুসা ওদের সঙ্গে নেই। মাথা ঝাঁকালো রবিন। যে বাড়িটা থেকে বেরোলো তাতে ঢুকিয়ে রেখে যায়নি তো? চলো দেখি। দরজায় দাঁড়িয়ে টর্চের আলো ফেলল দুজনে। শূন্য ঘর। মুসার নাম ধরে চেঁচিয়ে ডাকলো রবিন। পাথরের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি তুলল সে চিৎকার, কিন্তু মুসার সাড়া নেই। দুজনকে যেতে দেখেছি, কিশোর অনুমান করলো। আরো লোক থাকতে পারে। ওরা হয়তো টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গাড়িতে টেনে তুলেছে মুসাকে। তাহলে এখানে চেঁচামেচি করে কোনো লাভ হবে না। তবু চুপ করল না রবিন। চেঁচিয়ে চলল মুসার নাম ধরে। কিশোর খুঁজে চলেছে। ভালো মতো না খুঁজে বেরোবে না এখান থেকে।
পায়ের উপর শরীরের ভর বদল করলো সে। কি যেন শুনলাম। কান পাতল দুজনেই। চাপা একটা গোঙানির মতো শব্দ শোনা গেল। বাড়ির আরো ভেতরে, ফিসফিসিয়ে বলল কিশোর। পাথরের দেয়াল, দরজা খুঁজতে লাগলো ওরা। ঢোকার পথ, এক জায়গায় বুক সমান উঁচু চারকোনা একটা ফোকর দেখতে পেল। কয়েকটা পাথর পড়ে রয়েছে আশেপাশে। এককালে দরজাই ছিল, এখন আর সেটা বোঝার উপায় নেই। পাল্লা টাল্লা কিছু নেই। আর কোনো পথ না দেখে সেটা দিয়ে ঢুকে পড়ল দুজনে। আরো স্পষ্ট হলো গোঙানিটা। আরেকটা ফোকর চোখে পড়ল, সেটা দিয়ে ছোট আরেকটা ঘরে চলে এলো ওরা। মুসাকে দেখতে পেল। হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে, জ্ঞান পুরোপুরি ফেরেনি। হাঁটু গেড়ে তার দুপাশে বসে পড়ল দুজনে। মাথায় বাড়ি মেরে বেহুশ করা হয়েছে, এক পাশ ফুলে উঠেছে গোলালুর মতো। এছাড়া শরীরের আর কোনো জায়গায় জখম নেই। পানি দরকার ছিল, কিশোর বলল। তাহলে তাড়াতাড়ি হুঁশ ফেরানো যেত। যেন তার কথা কানে যেতেই চোখ মিটমিট করল মুসা। শূন্য দৃষ্টি। মুসা! মুসা! প্রায় একই সঙ্গে চিৎকার করে উঠল রবিন আর কিশোর। কিশোর যোগ করল, ভালো আছো তো মুসা? কথা বলার শক্তি পাচ্ছে না যেন মুসা, তবু কনুইয়ে ভর দিয়ে কোনো মতে উঠে বসল। চলো বাইরে চলো, কিশোর বলল। তাজা বাতাস পেলে ভালো লাগবে। চলো, ধরে ধরে নিয়ে যাচ্ছি আমরা। দুদিক থেকে ধরে মুসাকে দাঁড়াতে সাহায্য করলো কিশোর আর রবিন। ওদের কাঁধে ভর দিয়ে টলতে টলতে বাইরে বেরোলো মুসা। কয়েকবার জোরে জোরে শ্বাস টানলো। অনেকটা সুস্থ বোধ করলে ভর সরিয়ে আনলো বন্ধুদের কাঁধ থেকে। বাড়ি মেরেছিল না? জিজ্ঞেস করলো কিশোর। মনে হয়, দুর্বল কণ্ঠে জবাব দিল মুসা। ঝাড়া দিয়ে যেন ঘোলাটে মগজ পরিষ্কার করতে চাইল। তোমরা ভালোই আছো মনে হয়। ভালো। লোক দুটোকে দেখলাম হক স্টিক হাতে, তোমাদেরকে হুঁশিয়ার করেও সারতে পারলাম না। ধাঁ করে মেরে বসলো আমাকে। তারপর সব কালো। আমার চিৎকার শুনতে পেয়েছিলে না? হ্যাঁ, রবিন বলল। অনেক ধন্যবাদ তোমাকে, নিজে মার খেয়ে আমাদের বাঁচিয়েছো। আরে না, হাত নাড়ল মুসা। ও অতটা হিরো নই আমি। চিৎকার না করলেও আমাকে মারতো ওরা, কারণ আমি ছিলাম সবার পেছনে। আবার টলে উঠল সে। তাড়াতাড়ি তাকে ধরে ফেলল কিশোর আর রবিন। একটা পাথরের ওপর বসিয়ে দিল জিরিয়ে নেওয়ার জন্যে। আপাতত হোটেলে ফেরারই সিদ্ধান্ত নিল। মুসাকে ধরে ধরে নিয়ে এগোলো গাড়ির দিকে। কিশোর আশঙ্কা করছে লোকগুলো কোথাও লুকিয়ে থেকে ওদের উপর চোখ রাখছে, সুযোগ পেলেই হয়তো বেরিয়ে এসে আবার হামলা চালাবে। কিন্তু না, কেউ বেরোলো না। নিরাপদে গাড়িতে উঠতে পারলো ওরা। ড্রাইভিং সিটে বসলো কিশোর। গাড়ি চালাতে চালাতে ভাবতে লাগলো, কে লোকগুলো, কোথা থেকে এলো, কেন পিছু লেগেছে ওদের? অ্যাজটেক যোদ্ধাকে যারা খুঁজছে তাদেরই কেউ? তদন্ত করা থেকে বিরত করতে চাইছে ওদেরকে? একই ভাবনা চলছে মুসা আর রবিনের মনেও। মুসা বলল, আমি সব ভজকট করে দিলাম। কিশোর, পিরামিডের ওপর কি আলো জ্বেলেছিল জেনেছ? শয়তান লোকগুলোই গিয়ে উঠেছিল ওখানে? মনে হয় না। কিশোরের দৃষ্টি রাস্তার উপর নিবদ্ধ। ওরা নিজেদেরকে লুকিয়ে রাখতে চায়, অত খোলা জায়গায় যাবে না। কাল দিনের বেলা আবার যাব মন্টিয়াল বানে, দেখি কোনো জবাব মেলে কিনা। আর কিছু বলল না মুসা। আহত জায়গাটা ব্যথা করছে, মাথা ঘুরছে অল্প অল্প। আগামী দিন রবিন আর কিশোরের সঙ্গে বেরোতে পারার শক্তি পাবে বলে মনে হলো না তার। তবে রাতের বেলা ভালো একটা ঘুম দিতে পারলে বলা যায় না, সুস্থ হয়েও যেতে পারে সকালে। হোটেলে ঘরে পৌঁছেই বিছানায় গড়িয়ে পড়ল মুসা। কাপড় খোলারও শক্তি নেই। দাঁড়াও, খুলে দিচ্ছি, কিশোর বলল। সে আর রবিন মিলে প্রথমে মুসার জ্যাকেট খুলে ঝুলিয়ে রাখলো, তারপর খুলল জুতো আর মোজা, সব শেষে প্যান্ট। চোখ বন্ধ করে পড়ে রইল মুসা। মাঝে মাঝে নিদ্রাজড়িত কণ্ঠে শুধু বলল, কি করো, কি করো? শার্ট খুলতে গিয়ে বুক পকেটে একটা কাগজ পেল রবিন। জিজ্ঞেস করলো, এই মুসা, এটা কি, এই কাগজটা? আমি কোনো কাগজ রাখিনি। ভাঁজ খুলে ফেলল রবিন। পড়ে বিস্ময় ফুটল চোখে। তাকিয়ে রয়েছে কিশোর। ব্যাপারটার নজর এড়ালো না তার। জিজ্ঞেস করলো, কি? নীরবে কাগজটা বাড়িয়ে ধরল রবিন। কিশোর পড়ল, বাড়ি যাও, আমাদের গুপ্তধন ছিনিয়ে নেওয়ার কোনো অধিকার তোমাদের নেই, কথা না শুনলে মরবে। এখানেই শেষ হচ্ছে প্রাচীন মূর্তি এর দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।